আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। উফ, সবাই এমন ভাবে, কিন্তু আমি একেবারেই সিরিয়াস না। আমি তো 1 নম্বর বকবকি। দুজনের মধ্যে হালকা দুষ্টামি শুরু হয়। একটা অচেনা রং ছুঁয়ে যায় সম্পর্কের ভিতরটা। কিছুক্ষণ পর রাহির ড্রাইভার এসে পৌঁছায়। ওঠার আগে সে মেহেরিনের দিকে তাকিয়ে বলে, তোমার নাম্বারটা দাও তো, আবার দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। মেহেরিন হেসে নম্বর দেয় আর রাহি হাত নাড়াতে নাড়াতে চলে যায়। কিন্তু মেহেরিনের মুখে তখনও হাসি লেগে থাকে। মেয়েটা সত্যি অনেক বকবক করে, তবে মনটা অনেক ভালো, খুব সহজেই মানুষের সাথে মিশতে পারে। মেহেরিন বাসায় ফিরে গেল, আর এদিকে তালুকদার বাড়ির ভেতর এক যুদ্ধ লেগে গেছে। রাহি গেট দিয়ে ঢুকতেই হৃদে কড়া গলা, তুমি একা একা রাস্তা পার হয়ে কোথায় গিয়েছিলে? উফ দাদা ভাই, একটু ফুচকা খেতে গেছিলাম। এত ড্রামাটিক হচ্ছ কেন? তোমার তো কিছুই বলা চলে না। একে তো ব্যথা পেয়েছ, তার উপর আবার মুখে মুখে কথা বলছো। ড্রাইভার না গেলে কি হতো সে খেয়াল আছে? উফ মা, তুমি এত চিন্তা করো না তো। আমার কিছুই হয়নি তো। জানো, আমি আজ একজন দারুণ মেয়ের সঙ্গে দেখা করেছি। নাম মেহেরিন, একেবারে পরীর মতো দেখতে। কি যে সুন্দর হাসি মা, তোমাকে কি বলবো, কত সুন্দরভাবে কথা বলে। ওকে আমার খুব পছন্দ হয়েছে। আই এম শিওর তুমি দেখলে তুমিও বলতে, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। ওর মুখে মেহরিনের কথা শুনে তালুকদার বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। হৃদ তখন কফির কাপ হাতে বেলকনিতে দাঁড়িয়েছিল। রাহির লাস্ট কথা শুনে বিষম উঠে যায়। তারপর নিজেকে স্বাভাবিক করে অজান্তেই একবার নামটা মনে মনে আওড়ে নেয়। তালুকদার ভিলার ছাদে বসে আছে 3 জন, রাহি, নূপুর আর মিলি। মাথার উপর সন্ধ্যার হালকা বাতাস, হাতে কফির মগ আর মুখে একটাই নাম, মেহরিন। রাহি উত্তেজনায় কাপটা প্রায় ঝাঁকিয়ে ফেল। তোরা জানিস না, ওই আপুটা এমন এক মানুষ। আমি ঠিক করেছি, আমি ওকে একদিন আমাদের বাড়িতে আনবো। তুই আসার পর থেকে শুধু ওই আপু করছিস। এত স্পেশাল কি আছে ওর মধ্যে? সব কিছু। ওর মতো মেয়ে আমি কখনো দেখিনি। পরীর মতো দেখতে, সুন্দর হাসি, কোমল ব্যবহার আর সাহসী মন। আমি খুব কম দেখেছি। আমার পায়ে ব্যথা পেয়ে বসেছিলাম, সবাই এড়িয়ে যাচ্ছিল, আর ও ছিল একমাত্র যে পাশে এসে বসেছিল। এটা শুনে তো আমারও কৌতূহল হচ্ছে। ঠিক বলছিস, একবার দেখা করা দরকার। তাহলে ঠিক আছে, আমি একটা দিন ঠিক করব, ওকে বলবো আমার বাসায় এসো। তোরা তখন ঠিক করে নিস কিভাবে ওকে ইমপ্রেস করবি। ধুর পাগলি, ওকে আমরা কেন ইমপ্রেস করতে যাব? তাই তো বলছি, এই আপুটাকে একবার দেখলে তোরাই ফ্যান হয়ে যাবি। বাজি ধরতে পারিস? 3 জনই হেসে উঠল। রাহি হঠাৎ চুপ করে যায়। একটু ভেবে নিয়ে কফির মগটা নামিয়ে বলে, আচ্ছা, কয়দিন পর তো আমার জন্মদিন। তাই নাকি? হ্যাঁ রে, আমি তো ভুলেই গেছিলাম। তার মানে এবার তো জমে যাবে। কেক, হাসি মজা, আড্ডা, সাজসজ্জা, ফটো সেশন সব হবে, তাই না? হ্যাঁ, সবই হবে। আর ওই দিন আমি মেহরিন আপুকে ইনভাইট করব। তোর জন্মদিনে ওই আপু, মানে সে কি রাজি হবে? আমি বললেই হবে। আমি ওকে এমন মিষ্টি করে বলবো, আপু তুমি না এলে এই বার্থডে হবে না। ব্যাস, মেহরিন আপু আসবে। তুই না একদম নাটকবাজ রে রাহি। নাটক নয় রে পাগলি, এটা একদম প্ল্যান। এদিকে কবি সাহেব। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। দিন যায়, রাত আসে, সব কিছু ভালোই চলছে। তবে কবি সাহেবের কবিতা বলা কিন্তু বন্ধ হয়নি। প্রতিদিন নিয়ম মাফিক SMS করে। মেসেজগুলো এরকম, আজ তোমার চুলের গন্ধটা ছিল কামিনী ফুলের মতো, যেই গন্ধে আমি মাতাল হয়ে যাই, তা কি তুমি জানো আরিও না? তোমার হাসি আজ দুপুরে সেই মিষ্টি রোদ, সেটাই আমি ছায়া খুঁজি। এমন নানা প্রেমময় কথা বলে। মেহরিনের প্রথম ভালো লাগলো, এখন বিরক্ত। কে কবি? না নাম বলে আর না নিজের পরিচয় দেয়। এগুলোই ভাবছিল মেহরিন। তখন চুমকি বলল, তোর ওই কবিটা আস্ত একটা পাগল, তার সাথে তুইও আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিস দেখছি। চুমকি, তুই জানিস না ওই কবি সাহেবের পেটে পেটে শয়তানি? খচ্চর বেটা না নাম বলে আর না নিজের পরিচয় দেয়। চুমকি রে, কবে জানি আমি সত্যি সত্যি পাগল হয়ে পাবনায় চলে যাব। শোন, আমি পাবনা চলে গেলে আমাকে একটু দেখতে যাস কেমন?
এভাবেই অনেক গল্প করে দুজন অনেক হাসাহাসি করে কিছুক্ষণ। ইউনিভার্সিটির প্রতিটা দিন এখন আর আগের মতো নেই। ক্যাম্পাসে কোথাও হঠাৎ একটা কবিতা উকি দেয়, সাথে চিরকুট। সেদিন সন্ধ্যাবেলা মেহেরিন জানালার পাশে বসেছিল। চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মাথাটা গরম। কে এই কবি সাহেব? ফোন দিলে ধরছে না, অথচ প্রতিদিন কবিতা পাঠায়। ইনিয়ে বিনিয়ে কত কথা বলে, কিন্তু নিজের নামটাও জানে না। না, এভাবে আর চলতে দেয়া যাবে না। এর একটা বিহিত করতেই হবে এবার। চুমকির আব্বাম্মু ওর দাদু বাড়ি গেছে, তাই চুমকি আজ মেহরিনদের পাশেই থাকবে। চুমকি এসে পাশে বসলো। কি রে, তুই তো দেখি মনে মনে প্রেম করে বেড়াচ্ছিস রে। নাটক করিস না, এমনি মেজাজ গরম। আমি শুধু জানতে চাই কে ও। হঠাৎ মেহরিনের ফোনে একটা নতুন SMS এলো। মেহরিন পড়ল জোরে জোরে। আচ্ছা, হঠাৎ একদিন যদি দেখা হয়, তুমি চিনবে তো? আমি এই ছেলেকে খুঁজে বার করবই। তাহলে তো ডিটেকটিভ মেহু ম্যাম নামতে চলেছে মিশনে, কবি সাহেবের খোঁজে। জানিস আজ আমার প্ল্যান কি? তোর মাথায় আবার কি শয়তানি খিচুড়ি পাকাচ্ছিস? কবির খোঁজে তোকে নিয়ে একটা গোয়েন্দা মিশন কমপ্লিট করব। তোরা আবার কি মিশন কমপ্লিট করছিস, তাও আবার আমাকে ছাড়া শুনি? তোর বোনের এই বিরোহী মুখখানা দেখতে ভালো লাগছে না। দেখ দেখ, দেখে মনে হচ্ছে কেউ মুখে করলা পুড়ে দিয়েছে। মেহরিন ধূপ করে বালিশ ছুঁড়ে মারল চুমকির দিকে। চুপ কর, আর একটা আজাইরা কথা বললে তোর খবর আছে। ঠিক আছে, তোমরা মারামারি বন্ধ করো, আমার কথা শোনো। আমরা তিনজন একটা প্ল্যান করি, এই কবিকে খুঁজে বের করতেই হবে। মেহরিন আর চুমকি একে অপরের দিকে ফিরে হাসে। দুজন একসাথে বলে ডিল ডান। মেহরিন বলে, প্ল্যান 1, কবিতাগুলোর ভাষা বিশ্লেষণ। ওর কবিতায় এমন সব শব্দ থাকে যেগুলো ইংরেজি ক্লাসের রাফ খাতায় পায়। হয়তো একই ব্যাচের কেউ। তাহলে তো খাতা চুরি করতে হবে। ওটা বাদ, আমি বলি শোন। প্ল্যান 2, নাম্বার ট্র্যাকিং। আমার এক বান্ধবীর ভাই আছে যে টেলিকমে কাজ করে। আমি নাম্বারটা দিই, দেখি কিছু পাওয়া যায় কিনা। যদি ওই দুটো কাজ না করে তবে প্ল্যান 3, মেরি তুই আজ রাতেই SMS কর। তুমি যদি সত্যিই কবি হও, এবার দেখা দাও। কবির বিরহ যে আমার আর সয় না প্রিয়। তিনজন হেসে কোটি কোটি কথার হাসির ভেতর দিয়ে রাত বাড়তে লাগলো। আর ধীরে ধীরে অপারেশন কবি সাহেব এগিয়ে চলো সাহিত্য, স্টাইল আর মিষ্টি এক প্রেমের গন্ধ নিয়ে। ডিনার করা শেষ। তিনজনে বসে আছে, হাতে কফির মগ, অপেক্ষা করছে এই কবি সাহেবকে এটা জানতে। মাহবুবার হোয়াটসঅ্যাপে SMS আসে। মেহবুবা উত্তেজনায় মোবাইল স্ক্রিনটা তাকিয়ে বলল, পেয়ে গেছি, নামটা এসেছে। নামটা কি? নাম নাসরিন বেগম। নাসরিন বেগম? এ আবার কে? আমি তো এমন কাউকে চিনি না। এই বেটা কবি খুব চালাক। মনে হয় না কবি সাহেব তার মার নামে বা নিজেদের কারো নামে সিম রেজিস্ট্রেশন করেছিল। এখন কি করবি? মানে আমাদের গোয়েন্দাগিরি এখানেই থেমে গেল। কে ও? জানতেই পারলাম না। তবে যা বুঝলাম ও খুব সাবধানেই খেলছে, চায় না আমরা জানি ওকে। তাহলে আমিও আর খুঁজবো না তাকে, দেখি ও নিজে থেকে সামনে আসে কিনা। চুমকি আর মেহবুবা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি হাসে। চুমকি ধীরে ধীরে বলে, তোর ফোনটা দে তো, একটু দরকার। কেন? বিশ্বাস কর, কিছু খারাপ করব না, একটু খোঁচা দেবো শুধু। মেহেরিন কিছু না বুঝে ফোনটা দিয়ে দেয়। চুমকির সঙ্গে সঙ্গে সেই নাম্বারে একটা SMS লিখে ফেলে। মেসেজটা এমন, তোমার কবিতা শুনে এখন মনে হয় তুমি বুঝি ইউনিভার্সিটির লুকানো কবি, প্রেমিক সংঘের প্রেসিডেন্ট। এত লুকিয়ে প্রেম করো কেন? একদিন সাহস করে সামনে এসো না, দেখি আসল চেহারা। মেহবুবা ঝাঁপিয়ে পড়ে বলে, না না, শেষ লাইনে এটা দে। আর হ্যাঁ, চশমা পরা থাকলে খুলে এসো, যেন চোখে চোখ পড়ে ঠিকঠাক। চুমকি হাসতে হাসতে লেখে, সেন্ড বাটনে চাপ দেয়। মেহরিন হঠাৎ চেঁচিয়ে ওঠে, তোরা কি করলি এটা? আমার ফোন দিয়ে এসব কেন? তুই চুপ করে থাক, আমরা তোকে সাহস দিচ্ছি কবিকে খোঁজার চেষ্টা। এখন দেখি কবি সাহেব কতটা সাহসী, না ভয় পেয়ে ফের কবিতা ছেড়েই পালিয়ে যায়। দুজনের মাঝে হাসির ঝড়, আর মেহরিন লজ্জায় মুখ ঢেকে হাসে নিঃশব্দে। রাত প্রায় 11টা। মেহরিন তখনও ফোনের দিকে তাকিয়ে, এক চোখে কৌতূহল, এক চোখে ভয়। চুমকি আর মেহবুবা এখনও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঠিক তখনই টিং করে মেসেজ আসে। মেহরিন চুপ করে পড়ে। চুমকির সাথে সাথে বলে, দে দে
আমরা আগে পড়ব। মেহরিন না চাইতো মেহবুবা ফোনটা কেড়ে নিয়ে পড়ে শোনায়। মনে হচ্ছে আজকের কবিতার বদলে সিনেমার স্ক্রিপ্ট পেয়েছি। আর চশমা খুললে আবার যে ব্যাপারটা, তোমরা কি ভেবেছো না যদি আমি চশমা পরে জন্মাই? আরেকটা কথা, আজকের মেসেজ মেহেরিনের ছিল না, ছিল বেশি বেশি মজা। তবে ধন্যবাদ, আজকের রাতটা আমারও হেসে হেসে কেটে যাবে। তোমাদের কবি সাহেব। এই একটা স্টাইল, দেখেছিস কিভাবে ধরে ফেলেছি আমরা লিখেছি। এখন বুঝলি তো কেন বলি কবি সাহেব খুবই চালাক। চালাক তো বটেই, কিন্তু এই চালাকিকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। ও বেশি দূরে যেতে পারবে না। চুমকি এবার একটু গম্ভীর হয়ে গেল। মেহরিন আর মেহবুবা কিছু না বুঝে তাকিয়ে আছে। তোরা শুধু হাসাহাসি করিস কেন? আমি এখন সিরিয়াস এক্সপেরিমেন্টে যাচ্ছি। কবি সাহেব যদি সত্যি ভালো মানুষ হন তাহলে এই টেস্টে পাস করবেন। চুমকি প্লিজ, আমার না হওয়া প্রেম লাইফকে ল্যাব এক্সপেরিমেন্ট বানাস না। শুধু দেখ, কিছুই হবে না। সে নিজের নাম্বার থেকে মেসেজ টাইপ করে। আপনার লেখাগুলো হৃদয় ছুঁয়ে যায়। আপনি নিশ্চয়ই অনেক গভীর মনোভাবের মানুষ। এমন একজনের সঙ্গে যদি এক কাপ চা খাওয়া যেত তবে আমার দিনটা সোনালি হয়ে যেত। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আপনার কবিতার পেছনে কি আছে? সেটা জানার আগ্রহ আমারও আছে। এইটা তো একদম প্রেমের ফাঁদ। না রে, এটা টেস্ট। যদি উনি লোভে পড়ে কোনো ফ্লার্টি উত্তর দেন তাহলে জানবো হি ইজ ফর আওয়ার সুইট মেহরিন। আর যদি না দেয় তাহলে সে একজন ভালোবাসার যোগ্য কবি। মিনিট 5 পরই কবি সাহেবের রিপ্লাই। চা খাওয়ার দাওয়াত পেয়েও কবির কলম কাঁপে, কিন্তু মনে পড়ে চায়ের কাপেও কখনো প্রেম ফেঁপে ওঠে। তবে ভয় পাই আপনি আমার কবিতা নয়, আমার চরিত্রে আগ্রহী। আর যদি সত্যি জানতেই চান, আমি শুধু একজনের মায়ায় আটকে আছি, আপনার সেই বান্ধবী, যে শুধু আর শুধুই আমার আরিওনা। মেসেজটা পড়তেই মেহরিনের মুখ হা হয়ে যায়। চুমকি চোখ গোল করে বলে, এটা কি হলো? এখানেও আরিওনা? মেহেরিন তো এখন রোমান্টিক নাম পেয়ে গেছে, আরিয়ানা। সে জানে সে জানে এতদিন আমি মেসেজ পেয়েছি। তার লেখা কবিতা শুধু আমিই পড়েছি। কবি সাহেব তো রাগ করে নাই, বরং সুন্দর করে বুঝিয়ে দিল সে তোরই কবি। এখন তুই যদি আমাদের কফি না খাওয়ার, আমি কবিকে নিয়ে চা খেতে চলে যাব। এই কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। ওদের এমন হাসি মজা দুষ্টামি খুনসুটিতে রাতটা কেটে যায়। আজ সকাল থেকে রাহি মেহেরিনকে একটার পর একটা কল করেই যাচ্ছে। প্রথমে না করতে চাইলেও শেষমেশ রাহির মিষ্টি মিষ্টি আবদারে মেহেরিন রাজি হয়ে যায়। চুমকিকে বলল, চল তো একটু দেখা করতে যাই। রাহি অনেক করে বলছে, কিছু একটা মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো এমনিতেই বোর হতে হচ্ছিলাম, চল। ওরা দুজন একসাথে একটা ছোট্ট ক্যাফের সামনেই পৌঁছায়। রাহি ওদের জন্য টেবিল বুক করে রেখেছে। রাহি হাসি মুখে বসেছিল ওদের জন্য। ওরা যেতেই জড়িয়ে ধরল মেহেরিনকে। তারপর ওরা টেবিলে নিয়ে বসে। চার হাসির গল্প শেষে রাহি একগাল হেসে বলে, আচ্ছা, আসল কথাটা বলি। এইবার তো বল, এত বিল্ড আপ আর সহ্য হচ্ছে না। পরশু আমার জন্মদিন, আর আমি চেয়েছি আমার প্রিয় মানুষটা যেন থাকে, তাই তোমাদের আমন্ত্রণ জানাতে এসেছি স্পেশাল গেস্ট হিসেবে। উফ, পার্টি! আমি তো রেডি। তুমি আসবে না? আসবো? তুমি তো আমার ছোট বোনের মতো, না গেলে চলবে নাকি? আমার কুচুপু, আমার সৈটি কিউটি আপুটা, তুমি এলে আমার জন্মদিন পারফেক্ট হয়ে যাবে। রাহি চলে যায় বাসার দিকে। আর চুমকি আর মেহেরিন ঠিক করে একটু ফুচকা খেয়ে তবেই যাবে। লেকপারে বাতাসটাও তখন একটু বেশি নরম। বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নেমে আসছে ধরনীর বুকে। ফুচকার দোকানে ভিড় কম। দুজন হাসতে হাসতে ফুচকা খেতে শুরু করলো। ঠিক তখনই পাশের বেঞ্চে বসে থাকা 3-4 জন ছেলে তাদের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু ফিসফিস করতে থাকে। একজন একটু জোরেই বলে ফেলে, এই মেয়েটা না সেই, ওই যে কবিতা পোস্ট দেই ফেসবুকে? হ্যাঁ, ওই মিষ্টি গলায়। দূরে থাকবো তবুও ছুঁয়ে যাও টাইপ মেয়েরা রিয়েলে কেমন হয় সেটা আমি দেখি তো। চুমকি মুখ গোমড়া করে ফেলে। মেরিন ঠান্ডা হয়ে দাঁড়িয়ে যায়। সে সোজা তাদের সামনে গিয়ে বলে, তোমরা আমাকে চেনো না, তবু মন্তব্য করছো? এত সাহস যদি থাকেই তাহলে পরিচয় দিয়ে বলো। তোমাদের মায়ের বোনের সামনে এই কথা বলতে পারো? এক মুহূর্তের জন্য ছেলেগুলোর হাসি থেমে যায়। মেহরিনের চোখ জলজল করে, গলায় কাঁপন স্পষ্ট উচ্চারণে বলে,
একটা মেয়ের কণ্ঠ, পোশাক বা শব্দ নিয়ে তোমাদের এই সাহসী আসল সমস্যার নাম। আমরা তো পালিয়ে যাই না, আমরা দাঁড়াই, চোখে চোখ রাখি, যেমন আমি দাঁড়িয়েছি। চুপ হয়ে যায় ছেলেগুলো, কেমন যেন অপ্রস্তুত হয়ে উঠে যায়। মেহরিন চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে ছেলেগুলোর একজন আরেকটা বাজে কথা ছুড়ে দেয় সরাসরি। এরকম আগুন মেয়ে হলে আমাদের কি দোষ? পুড়িয়ে দিতে তো পুরো তোমার রূপের আগুন। চুমকি চিৎকার করতে যাবে এমন সময় মেহরিন ফুঁসে ওঠে। সে পিছে তাকায়, ঠান্ডা তীক্ষ্ণ। মানছি তোরা লাফাঙ্গা, তোদের কেউ কিছু বলে না, তাই মেয়েদের বিরক্ত করার সাহস পাস। তবে আজ তোদের সাহস দেখানোর জায়গাটা ভুল। একটা মুহূর্ত নিঃশব্দ, এরপর যা হয় সেটা যেন কেউ কল্পনাও করেনি। রীতিমতো এক ঝড়। মেহরিন ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়, একটাকে সরাসরি চড় মারল এমনভাবে সবাই থ। এরপর দ্বিতীয় ছেলেটার গলা ধরে টান মেরে বলে, নারী দেখে সাহস দেখাস? এতদিন তোদের মতো জানোয়ারের জন্য মেয়েরা চুপ করেছিল নিজেদের কথা ভেবে, তবে আমি চুপ করব না। তৃতীয় ছেলেটা কিছু বলতে যাবে, মেহরিন তাকে ধাক্কা দিয়ে বলে, পেছন থেকে আক্রমণ না করে পারলে সামনে এসে কথা বল। পাশের দোকানদার আর কয়েকজন মানুষ এগিয়ে আসে। ছেলেগুলো এখন পুরো গুটিয়ে গেছে। একটা বলে, মাপ করে দিতে। মেহরিন বলে, ভুলের মাফ মেলে, নিচু মানসিকতার না। মেহরিন ধীরে হেঁটে যেতে যেতে ভাবে, আমি শুধু মেয়ে নই, আমি একজন মানুষ, আর মানুষ নিজের সম্মান নিজেই বাঁচায়। আমি যেমন কবিতা লিখি, তেমনি প্রয়োজনে ঘুষিও মারি, অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াই। রাত 11:30। মেহরিন আর চুমকি বাড়ি ফিরেছে সেই সন্ধ্যায়। রাতে খাওয়া দাওয়া শেষ, সবাই বসে আড্ডা দিচ্ছে। টিভিতে তখন হঠাৎ করে এক জোরালো শব্দ, ব্রেকিং নিউজ। সবাই তাকিয়ে থাকে। নিউজে বলে, আজ রাত 9টার দিকে শহরের লেক থেকে 4 কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার সময় এই ছেলেগুলো লেক পাড়ে ঘোরাফেরা করছিল। সকলের দেহ পানির ভেতরে খুবই খারাপ অবচেতন অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় তারা কেউই বেঁচে নেই। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশগুলো উদ্ধার করা হয় লেকের একদম উত্তর প্রান্ত থেকে, যেখানে আজ বিকেলে বেশ কিছু মানুষ ভিড় করেছিল। স্ক্রিনে ভেসে ওঠে পুলিশের গাড়ি, জেলেদের ভয়ে তাকানো মুখ, আর কাদামাখার 4টি কালো বডি ব্যাগ। মেহরিনের বাবা চুপচাপ তাকিয়ে থাকে টিভির দিকে। মেহবুবা ফিসফিস করে বলে, এটা তো ওই লেক, তুই আর চমকে আজ যেখান থেকে আসলি না? মেহরিন কোনো উত্তর দেয় না। তার চোখে কোনো শব্দ নেই, কেবল একটা অদ্ভুত চাহনি। চুমকি তখন হঠাৎ করে বলে, ওরা ওরা তো ওই ছেলেগুলো না? মেহরিন আস্তে আস্তে মাথা নাড়ে, না নিশ্চিন্তভাবে, না অস্বীকার করে। বাড়িতে তখন টান টান একটা নীরবতা, আর মনের মধ্যে একটা প্রশ্ন, এই খুনের পেছনে কি কেউ আছে যাকে তারা ভুল করে স্পর্শ করে ফেলেছিল? নাকি এটা কেবল এক কাকতালীয় নির্মমতা? নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? কে এই খুনি? রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। চাঁদের কোণে বসে থাকা মেহরিনের চুলগুলো উড়ে উড়ে চোখে পড়ছিল। সে আনমনে আকাশের দিকে তাকিয়েছিল। মেহবুবা আর চুমকি ঘুমিয়ে গেছে, ওর মন ভালো নেই, তাই বসে আছে ছাদে রাখা দোলনায়, যেন কোনো উত্তর খুঁজছে। হঠাৎ ফোনটা টিং করে বেজে উঠল। স্ক্রিনে লেখা কবি সাহেব। মেহরিন একটু চমকে উঠল। চুপচাপ বসে থাকলে মন ভালো থাকে না আরিয়ানা। তুমি হাসলে মনে হয় পৃথিবীটা ক্লান্তিহীন, তোমার মন খারাপ হলে আকাশটাও কাঁদে। আমি না হয় দূরে থাকি, তবু জানি কেউ একজন আছে বলে রাতগুলো আমার এত সুন্দর হয়। মেহরিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সে কি আজ উত্তর দেবে? আবার একটা SMS আসে। তুমি জানো আরিয়ানা, আকাশের চাঁদ যত দূরেই হোক না কেন, আলো ঠিক এসে পড়ে কারো চোখে। তুমি আমার সেই দূরের আলো। তুমি হয়তো জানো না, যখন তুমি চুপ করে থাকো আমি হাজার শব্দ লিখে ফেলি। তোমার একটা হাসির জন্য আমি রাত জেগে স্বপ্ন আঁকি। প্রতি রাতে তুমি আমার কবিতার প্রথম শব্দ, আর প্রতিটা ভালোবাসার শেষ লাইন। মন খারাপের ছাদে বসে থাকা মেয়ে, তোমার চুপচাপ চোখের কথাগুলো আমি শুনতে পাই, আর সেইখানেই আমি প্রতিদিন একটু একটু করে তোমাকে ভালোবেসে ফেলি। মেহরিন সেই মেসেজটা পড়ে কেমন যেন চোখ মেরে গেল। চোখে হালকা জল, ঠোঁটে একটু অস্পষ্ট হাসি। হাতটা ফোনের কিবোর্ডে গেল, একটা মাত্র শব্দ লিখল। কেন? ভালোবাসা মানে কি জানো মেহরিন?
ভালোবাসা মানে কোনো দাবি নয়। ভালোবাসা মানে কারো চুপ থাকা শুনে ফেলা, হাসির ভেতরে কান্নাটা পড়ে ফেলা। ভালোবাসা মানে তোমার পাশে না থেকেও তোমার জন্য অপেক্ষা করা, তোমার সব কিছু না জেনেও তোমাকে বুঝে ফেলা। ভালোবাসা মানে তোমার খেয়ালি রাগটাকেও যত্নে বুকে আগলে রাখা। ভালোবাসা মানে আমি নয়, তুমি, তোমার হাসি, তোমার স্বপ্ন, তোমার মন খারাপের দিনগুলোকেও ভালোবেসে ফেলা। ভালোবাসা মানে তুমি নিজের মতো করে বাঁচো, আর আমি ছায়ার মতো পাশে থাকি, কিছু না বলে। আমার জানা না জানা, বলা না বলা সব কিছুর মাঝখানে থাকো মেহরিন। আর আমি সেই কবি সাহেব, তোমার প্রতিটা না দেখা চাহনিতে নিজেকে খুঁজে নেই। তোমাকে ভালোবাসি কারণ মেহরিন নামের মতোই গভীর, স্বপ্ন ভরা আর ছুঁয়ে যাওয়ার মতো কোমল। এই কথাগুলো মেহরিন পড়ার পর সে আর বসে থাকতে পারে না, ছাদের ধারে উঠে দাঁড়ায়, হাওয়ার দিকে তাকিয়ে বলে, তুমি কে কবি সাহেব? এত গভীর করে আমায় কেমন করে চেনো? আবার একটা SMS আসে। হারিও না, বলুন। আজ একটু অন্যরকম হলে কি খুব সমস্যা হবে? তোমার এই মন খারাপটাকে পাশে বসাও, আর আমার জন্য একটু সাজো। একটা নীল শাড়ি পরো, হাত ভরে নিও কাঁচের চুড়ি দিয়ে, চোখে দাও হালকা কাজল, যেন তোমার দৃষ্টি আমার হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। তারপর ছাদে এসো, চুপ করে দাঁড়াও, কিচ্ছু বলো না। আমি শুধু দেখব আকাশের চাঁদটাকে কি আমার পাশে দাঁড়িয়ে আরও একটা চাঁদকে দেখার সুযোগ দেবে। তুমি আসবে তো আরিও না, আজ শুধু আমার জন্য, নিজের সব কষ্টের ভেতর থেকে একটু আলো হয়ে উঠবে। এই মেসেজটা পড়ে মেহরিন আর সামলে রাখতে পারে না, এমন আকুতি ভরা অনুরোধ ফিরিয়ে দেওয়া যায়। রাত প্রায় 1টা, ছাদে হালকা বাতাস বয়ে যাচ্ছে, আকাশ জ্যোৎস্নায় ধুয়ে গেছে। মেহরিন ধীরে ধীরে ছাদে উঠে আসে, পরনে নীল শাড়ি, চোখে কাজল, হাতে কাছের চুড়ি, মৃদু টুংটাং শব্দ বাতাসে হারিয়ে যাচ্ছে। চারিদিকে নীরবতা, তবে সেই নীরবতার মাঝে তার ভেতরে যেন হাজারো শব্দ বাজছে। আর ঠিক তখনই ফোনে ভেসে ওঠে কবি সাহেবের মেসেজ। হারিও না, এই রাতে যখন সবাই ঘুমিয়ে তুমি যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছো এই ছাদে। আমার মনে হচ্ছে কল্পনার রাজকন্যা স্বপ্ন থেকে বেরিয়ে বাস্তবে দেখা দিয়েছে, নীল শাড়িতে, হাওয়ায় উঠতে থাকা চুলে, আর চোখে এমন এক অভিমানী ভালোবাসা নিয়ে, যেটা দেখে পৃথিবীর সব রাত থেমে যায়। তুমি জানো, আজ আকাশে চাঁদটা একটু নীল হয়ে তাকিয়ে আছে, কারণ আজ সে আরেক চাঁদকে দেখতে পেয়েছে। তুমি আসবে বলেছিলে, তুমি এসেছো। এই রাতটা এখন পূর্ণ। মেহরিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তার মনে হয় সে সত্যি কারোর প্রার্থনাই ছিল। আর এই শহরের ঘুমন্ত আকাশের নিচে তাকে কেউ শব্দহীন ভালোবেসে যাচ্ছে। মেহরিন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আলোর দিকে তাকিয়ে খুব আস্তে বলে ওঠে, আপনি তো আপনার মন মতো করে দেখে নিলেন আমায়, কিন্তু আমি যে এখন দিন দিন আপনাকে দেখার তৃষ্ণায় পড়ছি, সে পিপাসা কি কোনোদিন মিটবে না? তার গলায় ছিল না কোনো অভিমান, ছিল শুধু এক চুপচাপ অপেক্ষার ব্যথা। মোবাইলের স্ক্রিন নিঃশব্দ হয়ে থাকে কিছু সময়ে, তারপর ভেসে ওঠে কবি সাহেবের উত্তর। তৃষ্ণা যখন মন থেকে জাগে, তা শুধু চোখ দিয়ে মেটে না হারিও না। তোমার চোখে আমি শুধু রূপ খুঁজি না, আমি তোমার অভিমান, নীরবতা আর না বলা কথাগুলো দেখি। তুমি যদি দেখতে চাও আমায়, তবে চোখে নয়, মন খুলে যাও। তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার প্রতিটা শব্দে, প্রতিটা নিঃশ্বাসে। তুমি শুধু বলো, তোমার চোখের সামনে হয়ে উঠবো কি? মেহরিন এবার থেমে যায়, তার ঠোঁটে খুব আস্তে একটা হাসি খেলে যায়। সে বুঝে যায় ভালোবাসা কেবল দেখা নয়, এ এক অনুভব যা শব্দের ভেতরেও ছুঁয়ে যায় হৃদয়কে। মেহরিন হঠাৎ ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর টাইপ করে, আচ্ছা শুনুন, এই যে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন, এটা তো একরকম ক্রাইম, তাই না? আপনার বিরুদ্ধে যদি মামলা করি, তাহলে আপনার এই চুপচাপ দেখা, এই মন ভালো করে দেওয়ার মেসেজ, মন খারাপের সঙ্গ দেয়া, আর এই অচেনা ভালোবাসা, সব কিছুর জন্য আমি আপনাকে কোর্টে টেনে নিতে পারি। তখন জেল যদি হয় তোমার মন, তাহলে আমি চাই তোমার মনে আমি আজীবন বন্দী থাকি। সেই মামলায় রায় যদি হয় তোমার মন, তবে আমি খুশি মনেই যাবজ্জীবন সাজা ভোগ করতে রাজি। শুধু তুমি সাক্ষী দিও এই কথার, তোমার চোখের আদালতে আমি দোষী। মেহরিন এবার ফোনের স্ক্রিনে একটানা তাকিয়ে থাকে, তার ঠোঁটে দুষ্ট হাসি আর চোখে এক ধরনের জোনাকির মতো আলো। সে চুপ করে বলে ওঠে, এই দোষীটাকে একবার সামনে আনতে ইচ্ছে করছে, দেখি তো
আসলেই তার চোখে সেই অপরাধ বোধ আছে কিনা, নাকি ভালোবাসা ছাড়া আর অন্য কিছুই নেই। হারিও না, ভালোবাসা সবসময় হাতে হাত রেখে হাঁটে না। কখনো সে দূর থেকে দেখে, চোখের আড়ালে থেকেও হৃদয়ের সামনে দাঁড়িয়ে থাকে। আমি একদিন আসব, হয়তো এক রাতে, হয়তো এক ভোরবেলায়, অপ্রত্যাশিত এক অনুভূতি হয়ে, না বলে না চেয়ে তোমার পৃথিবীর অলস বাতাসে মিশে যাব। কিন্তু তারপর তারপর কখনোই আমি আর হারিয়ে যাব না। তোমার চোখের পাতায় থাকবো, থাকবো তোমার অভিমানে, তোমার হাসিতে, আর সবচেয়ে বেশি তোমার নিঃশব্দ অপেক্ষার ঠিক পাশে। আমার নাম যদি নাও জানো, তবু তুমি ঠিক চিনে যাবে, কারণ আমি সেই অচেনা কবি যার প্রতিটা লাইন তোমাকে ছুঁয়ে যায়, আর তোমার একটুখানি দেখা পাওয়ার জন্য হাজার কবিতা লিখতেও রাজি হয়ে যায়। মেহরিন ফোনটা বুকের কাছে চেপে ধরে, তার চোখে জল নেই, তবু মনটা জলের মতো নরম হয়ে আসে। সে আকাশের দিকে তাকিয়ে শুধু ফিস ফিস করে বলে, তুমি যদি এতটাই আপন হও, তবে তুমি অচেনা কেন? আর সেই অচেনা কবি হয়তো এ রাতের বাতাসে তার চুলে হাত বুলিয়ে বলে, কারণ ভালোবাসা সব সময় নাম নিয়ে আসে না, কখনো কখনো সে শুধু অনুভব হয়ে থাকে। এরপর মেহরিন রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়, চোখ বন্ধ করে রাখে। ঠিক তখনই দূর কোথাও থেকে হালকা হাওয়ার সাথে মিশে ভেসে আসে গিটারের সুর, আর তারপরে ধীরে ধীরে দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। কাছে আইসো রে বন্ধু, প্রেমের কারণে বাসো রে বন্ধু, আমায় যতনে। আপনি তো দূরে ছিলেন, তবু কেন এত কাছে এলেন? এই গানটায় আমি আছি, আর আমি আপনাকে গেয়ে যাচ্ছেন ভালোবেসে। একটা সুন্দর দিনের সূচনা, ধরণীতে সূর্যের রক্তিম আলো ছড়িয়ে পড়েছে। আজ রাহির জন্মদিন। চুমকি বলল, কি রে বেক্কল বেরি, আছে রাহির বার্থডে বলে গেছিস হতচ্ছাড়ি। আর এগুলো কি? তুই ওই প্যান্ট টি শার্ট পরে যাবি ভেবেছিস? সোজা যা, একটা শাড়ি পর। শাড়ি? আমি শাড়ি পরতে যাব কোন দুঃখে? বার্থডে পার্টিতে যাচ্ছি, বিয়ে বাড়িতে না। আজ তোর অজুহাত চলবে না, রাহির জন্মদিন, আমরা প্রথম যাচ্ছি আজ। অ্যাডিশনাল ব্যাপার আছে না, আজ তুই পরবি একটা কালো শাড়ি আর আমি পরবো নীলটা, ব্যাস। কিছুক্ষণের মধ্যেই ওরা রেডি হয়ে যায়। মেহরিনের পরনে কালো জর্জেট শাড়ি, খোলা চুল, চোখে হালকা কাজল, ঠোঁটে পিঙ্ক নোট লিপস্টিক। মেহরিনের সৌন্দর্য বৃদ্ধি করে ওর ঠোঁটের নিচে থাকা তিলটা। ওকে দেখে স্বর্গীয় অপশন লাগছে। চুমকির পরনে নীল রঙের সিল্ক শাড়ি, কানে দুল, ঠোঁটে নরম হাসি। ওকে দেখতে খুব সুন্দর লাগছে। দুজনে যেন গল্পের পাতা থেকে উঠে এসেছে। রাহির বাড়ির দরজায় যখন ওরা দাঁড়িয়ে বেল বাজায়, রাহি এসে দরজা খুলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর মুহূর্তে চিৎকার করে ওঠে, আল্লাহ, আমাদের বাড়িতে পরি নামছে নাকি? তোমরা কোথায় ছিলে এতদিন? মেহেরিন আপু গো, তোমাকে যেন সিনেমার নায়িকা লাগছে আজকে। মেহরিন একটু অপ্রস্তুত হয়ে পড়ে, তারপর কোনো রকম নিজেকে সামলে হেসে বলে, তোমার জন্য তো এমন করে সাজা, বুঝলে? আর আমার জন্য কেকটা বড় করে কাটা লাগবে, মনে থাকবে? রাহি আনন্দের সহিত ওদের নিয়ে যায় ভিতরে। রাহি মেহরিনের হাত টেনে বলল, চলো আপু, তোমায় সবার সাথে পরিচয় করিয়ে দিই। আজ তুমি আমার স্পেশাল গেস্ট। রাহি মেহরিনকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকে। ঘরটা আলোয় ঝলমল করছে, সারা বাড়ি চোখ ধাঁধানো সাজানো সজ্জিত। বাড়ির প্রিন্সেসের বার্থডে বলে কথা। রাহি এসে সবার উদ্দেশ্যে বলে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ, মিট মাই স্পেশাল গেস্ট। তখন সবার চোখ যায় মেহরিনের দিকে। চোখ যেন আটকে যায় কেবল এক জায়গায়, মেহরিনের মুখে। ঘরের ভেতর গল্প করতে থাকা লোকজন একটু থেমে যায়। রামিম তখন কোল্ড ড্রিঙ্কসের ট্রে হাতে হঠাৎ থেমে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মনে হয় যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। বুক ডুকডুক করছে, আনমনে হাত চলে যায় বুকের বাঁ পাশে। মুহূর্তেই এক
দমকা হাওয়া এসে ওলটপালট করে দিয়েছে জীবনটা। আর পাশের ছোপায় বসে থাকা আরাব খান আর কবিতা সবসময় কল্পনার পেয়সীকে খোঁজে। সেই মুহূর্তেই চোখে স্পষ্ট ছায়া পায় তার। মেহেরিন যেন তার লেখার এক জীবন্ত অনুবাদ। এই মেয়ে কে? আরাব আনমনেই প্রশ্ন করে। রামিম পাশে দাঁড়িয়ে ধীরে বলল, ওইটা রাহের স্পেশাল গেস্ট। সত্যি স্পেশাল বটে, কিন্তু কারো হৃদয় যে এখন থেকে তার জন্য টুংটাং করে বাঁচবে সে কি জানবে? সবার ধ্যান ভাঙে রাহির কথায়। রাহির মুখ গর্বে ঝলমল। ওই যে বলেছিলাম, আমার আমার স্পেশাল গেস্ট, আমার পছন্দের একজন মানুষ, আমার কিউটি আপু। তবে যাই বলো, আমার পছন্দ তো বারবার সেরা। তার হাসিটা নিঃশব্দে ছড়িয়ে পড়ল পুরো ঘরে। রাহি হাত ধরে টেনে নিয়ে গেল মায়ের দিকে। রাহির মা তখনও তাকিয়েছিল মেহেরিনের দিকে। মা দেখো, এটাই আমার মেহেরিন আপু। মেহেরিন সৌজন্যমূলক হাসি দিয়ে সালাম জানায়। রাহির মা হাসি মুখে উত্তর নেই, তারপর বলে, সাবিয়া তালুকদার। এটাই বুঝি তোমার মেহেরিন আপু? রাহি হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। মেহেরিন হালকা হাসে। এই বাড়িতে আজ প্রথম আসলো। প্রথমে একটু ভয় পেয়েছিল, কে কিভাবে নেয়, এখানকার মানুষ কেমন এসব নিয়ে। তবে এখন ভয়টা চলে গেছে মনে হচ্ছে। এখানকার প্রত্যেকটা মানুষই খুব ভালো। মেহেরিন এগুলোই ভাবছিল। আর তখন সাবিয়া তালুকদার। বাহ, তুমি তো একেবারে মিষ্টি একটা মেয়ে, দেখে মনটা জুড়িয়ে গেল। মায়াভরা একটা মুখ, মিষ্টি হাসি, আর এই সেই হাসিতে মন ভাঙার ওষুধ। রাহি মায়ের দিকে চোখ টিপে পড়ল। বলেছিলাম না মা, আমার আপু কোনো সাধারণ মেয়ে না। হ্যাঁ, সেই তো। এই মেয়েকে দেখলে যেন মনে হয় আলো ছায়া নিয়ে কেউ হেঁটে আসছে। মেহরিন ওদের কথাই খুব লজ্জা পায়। তখনই চুমকি ফিসফিসিয়ে বলে, ভাই রে ভাই, এরা তোকে যেভাবে দেখছে মনে হয় পাত্রী দেখতে এসেছে। ওই যে দেখ, দুটো ছেলে কেমন ক্যাবলার মতো তাকিয়ে আছে। মনে হয় তোকে দেখিয়ে ওদের মনে প্রেমের ঘন্টা বেজে গেছে। এখানে সবাই অনেক ভালো, কিন্তু এত এত ভালো মানুষের মেরেও এই রিত তালুকদার এমন বদমেজাজি ঘাটতারা কেমনে হইল রে দোস্ত? শুনলাম কি কান্দে গেছে রিত ভাইয়া। এসে জানি আবার কি ঝামেলা পাকায়, তোকে দেখে যদি রেগে যায়। আচ্ছা, যা হবে পরে দেখা যাবে, চল গিয়ে বসি। আমার স্পেশাল গেস্ট আসায় আজকের পার্টি আরও সুন্দর হয়ে গেল। তুই আপু, এ তো একেবারে হৃদয় হ্যাকার। আমি কবিতায় অনেক কিছু কল্পনা করেছিলাম, কিন্তু এমন হাসি, এমন চেহারা কল্পনার বাইরে। ওদের কথা শুনে চুমকি একটু কেসে উঠে বলে, বাঁচাও, আমার বন্ধুকে চারপাশে কত মৌমাছি উড়াউড়ি করছে, কখন জানি এসে কামড় দেয়। এত মুগ্ধতা না ছড়ালেই নয়। ঠিক তখনই মূল দরজার পাশে নরম শব্দে খুলে গেল কাঠের প্যানেল। রিত তালুকদার হাতে কেকের বক্স, চোখে ক্লান্তি, মুখে অস্বাভাবিক গাম্ভীর্য। মাথা নিচু করে ঘরে ঢুকছিল। জন্মদিনে ভিড়ভাট্টা তার পছন্দ নয়, কিন্তু আজ তার কলিজার টুকরো জন্মদিন, তাই আজ সেসব মেনে নিবে। ওর যত আবদার, যত আশা, সব। চোখটা তুলে সামনে তাকায় রিত। তখনই থেমে গেল সময়। ড্রয়িং রুমের এক পাশে সোফায় বসে আছে রাহি, আর তার পাশে এক অপরূপ তরুণী। কালো হালকা শাড়িতে ঘেরা, কোমল শরীর, চোখে কাজল, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। সবচেয়ে বেশি যেটা নজর কাটছে সেটা হলো ঠোঁটের নিচে থাকা ওই কালো তিলটা, যেমনটা কবিতায় পড়ে। আর হাসিটা একটুখানি বাঁকা, একটুখানি লাজুক, আর একেবারে হৃদয়ে বাজে। হৃদ হঠাৎ একটু থমকে গেল। চোখে দৃষ্টি গাঢ় হলো। কিছু একটা খুঁজে ফেরে চোখ, ঠিক কি সে জানে না। রাহি তখনই দৌড়ে গেল হৃদের কাছে। এই যে দাদা ভাই, এত সময় লাগে বুঝে আসতে? আচ্ছা সে যেই হোক, দেখো এটাই মেহেরিন আপু, আমার স্পেশাল গেস্ট। তখন মেহেরিন তাকায় হৃদের দিকে, আর হৃদ আর মেহেরিনের চোখাচুকি হলো। মেহেরিন চোখ নামিয়ে নেয়। চুমকি বলল, এই যে এসে গেছে দ্য গ্রেট রিত তালুকদার। শোন মেহু, আজ কিন্তু এই ব্যাটার লগে ঝামেলা পাকাবি না। আমরা কিন্তু আজ একটা বার্থডে পার্টিতে আসছি, কোনো তর্ক প্রতিযোগিতায় না। হৃদ চুপচাপ দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর ছোট্ট করে বলল, ও। এটা বলে কেকটা একটা হেল্পিং হ্যান্ডের কাছে দিয়ে উপরে চলে যায় ফ্রেশ হতে। হৃদ ফ্রেশ হতে চলে যাওয়ার পর ঘর যেন আবার কোলাহলে ভরে উঠল। রামিম সামনে এসে বলল, এই যে মিস, আপনি তো আমাদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই আলোর উৎস হয়ে গেছে। আমি তো সানগ্লাস পরে ফেলতাম যদি আগে জানতাম।
আপনার তো এখন থেকেই সানগ্লাস দরকার, চোখে তো ক্রাশের ছায়া স্পষ্ট। এরকম চেহারার জন্য কবিতা নয়, একেবারে গান লেখা উচিত। তোমার হাসিতে ডুবে গেল প্রাণ, হৃদয়ের জ্বালানায় বাজে সাইক্লন। ভাইয়া, তোমার কবিতা বরং আপুকে না শুনিয়ে ভেতরে রেখে দাও, ওটা পরে ছাপিয়ে দিব। মানে সে কি রাজি হবে? ভাইয়াদের কি বলবো, আমি মেয়ে হয়ে আপুর উপরে ক্রাশ খাইছি। ছেলে হইলে পাক্কা বিয়ে করে নিতাম। আপু, তোমাকে দেখলে না হয় শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমরা সবাই মিলে আমাকে লজ্জা দিতে দিতে মাটিতে পুঁতে ফেলছো। তোমাদের কথায় কখন যদি মাটি ফাঁক হয়ে যায় আর আমি ঠাস করে ভেতরে চলে যাই। আমি কিছুই করিনি, বুঝলা? এভাবে আর বইলো না, আমার বুঝি লজ্জা করে না? হ্যাঁ, কিছুই করনি, শুধু চোখের পলকে মন ছুড়ে দিয়েছো এক রিক্সা ভর্তি ক্রাশ। আর আমি বলছি, আজ থেকে তোমার নাম দিলাম ক্রাশলতা মেহরিন। সবাই হেসে লুটোপুটি, আর মেহরিন কেবল মুখে হাত দিয়ে মাথা নেড়ে বলল। সবাই পাগল। ড্রয়িং রুমে হাসি ঠাট্টা খুনসুটি চলছে একটানা। মেহরিন আর চুমকি মাঝে মাঝে চোখে চোখ রাখছে, যেন বলছে এইবারই মানুষগুলো কি দারুণ। ঠিক তখনই কি শুরু করেছিস তোরা? ভদ্রতা সভ্যতা সব কি ভুলে গেছিস? গলা ভেসে এলো পেছন দিক থেকে, কণ্ঠটা ঠান্ডা কিন্তু কাঁপন ধরে ঘরে। হৃদ তালুকদার, সে সোজা দাঁড়িয়ে, চোখে রাগ নয় তবে বিরক্তি। এটা কি জন্মদিন? না, মেলোড্রামার ওয়ার্কশপ। সবাই চুপ, কেউ হেসে ফেলে, কেউ একটু লজ্জা পায়। আরে ভাই, বাদ দেন না, সবাই তো আর তোর গম্ভীর বের হয়ে থাকতে পারে না। জীবন বাঁচবই আর কয়দিন বল, জীবনটা না হয় একটু হাসি খুশিতে কাটুক। তাই তোকে একটা কবিতা শোনাই, কবিতা শোনালে হয়তো মুড ভালো হয়ে যাবে। মেহরিন আর চুমকি খুব বিরক্ত। ঠিক তখনই শীতে নামার শব্দ। সবাই তাকায় উপরে। মিলি তালুকদার ধীরে ধীরে নিচে নামছে, চোখে বিস্ময়। এই কি ব্যাপার, এত কথা এত হাসি, আমাকে কেউ ডাকেনি কেন? এই যে দাদা ভাই, তোমার মুখটাকে অমন করে রাখছো কেন? চওড়া মুখ দেখে মনে হচ্ছে কেউ বিয়ে ঠিক করে ফেলেছে না জানিয়ে। না আপু, আসলে কি বলতো, দাদা ভাইয়ের মুখটা জ্যাম হয়ে গিয়েছে, তাই মুখ অমন হয়ে আছে। নইলে আমাদের বাড়িতে এত সুন্দর একটা মেয়ে আসছে, তারপরে কেউ মুখটা কিভাবে এমন করে রাখে? তুমি বুঝি মেহেরিন? বাহ, তুমি তো দেখতে অনেক মিষ্টি। হৃদ চোখ সরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে কথা নেই, কিন্তু মনে মনে হয়তো সে নিজেই স্বীকার করে নিচ্ছে এই মেয়েটা তালুকদার ভিলায় ঝড় এনেছে। হৃদ সরে আসে ওখান থেকে। তখনই তালুকদার বাড়ির অন্য সদস্যরাও একে একে এসে হাজির হতে লাগলো। শামীমা তালুকদার এসে মেহরিনকে দেখে মায়াভরা চোখে বললেন, এই মেয়েটা তো যেন ফুল, এত সুন্দর, এত মিষ্টি মুখ। নাম কি মা? আমি মেহরিন। একে একে রেদন তালুকদার, জাফর তালুকদার আর বাকি যারা আছে সবার সাথে পরিচয় হয় মেহরিন আর চুমকি। আরিফ খান এসে বলল, এই যে সুন্দরী আপু, আমি আরিফ। আরব খান পাশে এসে একটু ভদ্রভাবে হাসলো। ও আমার ছোট ভাই, অনেক দুষ্টু ইনোসেন্ট ফেস দেখে গলে যাবেন না জানো। সমস্যা নেই, আমি এসবে অভ্যস্ত। আমারও ছোট ভাই আছে, ওর বয়সে অনেক দুষ্টু হলে ওদের মন অনেক ভালো হয়। তালুকদার বাড়ি তখন ভরে উঠেছে হাসি আলাপার চেনা অচেনার মিষ্টি বন্ধনে। মেহরিন ধীরে ধীরে একজন একজন করে সবার সাথে পরিচিত হচ্ছে, কথা বলছে, হাসছে। এমন সময় রাহি সবার মাঝখানে এসে দাঁড়িয়ে ঘোষণা দিল, সবাই রেডি, এবার আসল মুহূর্তে কেক কাটার সময়। রাহেলা খান, আদিব খান, সাফিয়া তালুকদার, রেদওয়ান তালুকদার, জাফর তালুকদার, শামীমা তালুকদার, মিলি, রামিম, নূপুর, আরাফ, আরিফ, চুমকি ও মেহরিন সবে একসাথে জড়ো হলো। রাহি যাই কেকের সামনে, আর তার পাশে দাঁড়ালো হৃদ। সবে একসাথে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। রাহি একে একে সবাইকে কেক খাওয়াই। মেহরিনকে কেক খাওয়ানোর পর মেহরিন কিছুটা কেক মাখিয়ে দিল রাহির নাকে, তারপর বলে, আজ থেকে তুই আমার লিটল সিস্টার, ডিল? ডিল আপু। হৃদ একটু দূরে দাঁড়িয়ে, মুখ গম্ভীর, কিন্তু মেহরিনকে ঘিরে এত ভালোবাসা দেখে তার ভেতরটাও একটু গলে যায়। এক ঝলকে সে তাকায় মেহরিনের দিকে, তখন মেহরিনও তাকায় তার দিকে, চোখে চোখ। কেউ কিছু বলে না, কিন্তু নিঃশব্দে যেন একটা অদৃশ্য সেতু তৈরি হতে থাকে। মেহরিন রাহিকে বলে, এখন আমাদের যেতে হবে। তোমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আরও কিছুক্ষণ থেকো না প্লিজ। অন্য একদিন আবার আসবো। তোমরা এখন চলে যাচ্ছ?
আন্টি আমাদের এখন যেতে হবে, বেশি দেরি করলে আম্মু চিন্তা করবেন। রিদ, ওদের ড্রপ করে দাও, সন্ধ্যা হয়ে গেছে। আন্টি আপনি ব্যস্ত হবেন না, আমরা নিজেরাই চলে যেতে পারবো। তোমরা আমার বাড়ির অতিথি, আর এই সময় দুটো মেয়ে একা বেরোবে, আমি সেটা মানতে পারবো না। কথা শেষ, সিদ্ধান্ত পাকা। হৃদ কিছু না বলে গাড়ির চাবিটা হাতে নিল। কি আর করার, বাধ্য হয়ে মেনে নিল। তারপর ওরা গেল হৃদের পিছু পিছু। হৃদ বলে গাড়িতে উঠতে মেহরিন একটু ইতস্তত করে, কিন্তু আর কিছু না বলে দুজনেই উঠে বসে গাড়িতে। গাড়িতে উঠে কেউ কোনো কথাই বলে না। গাড়ি এসে থামে মেহরিনদের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে পড়ে মেহরিন আর চুমকি। ভদ্রতার খাতিরে হৃদকে ধন্যবাদ জানায় মেহরিন আর চুমকি, আর বলে বাসায় আসতে। হৃদ বলে নো নিড বলে সে তার এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায় মেহরিন। চুমকি অবাক, এ কেমন মানুষ রে বাবা। চুমকি হুট করে বলে উঠল, এটা মানুষ না পাথর? কি বলিস? এই লোকটা হাসে না কেন? আমি ভাবছিলাম কেকের মধ্যে তো চিনি কম ছিল না, তাহলে মুখে মিষ্টি এলো না কেন? তুই চুপ কর বোন। আরে সত্যিই বলছি, ওর চেহারা দেখে মনে হয় যেন জন্মের সময় কেউ বলে দিয়েছিল হাসবি না রিদু, হাসলে বেয়াদবি হবে। মেহরিন আর না হেসে পারছে না। চুমকি থামে না। আরেকটা কথা বলি, আমি বাজি ধরে বলতে পারি ও রাতে ঘুমানোর আগে আয়নায় তাকিয়ে বলে আজও কেউ হাসি দেখলো না, সফলতা। মেহরিন আবার একেবারে হাঁটু ধরে বসে পড়ে। তুই থাম প্লিজ, পেট ব্যথা হয়ে যাচ্ছে। বল, তোর কি মনে হয় না এই মিস্টার সিরিয়াস একটা গোমরা মুখ হনুমান? আমার কি মনে হয় জানিস, শালা মনে হয় হাসলে টাকা দিতে হবে, শালা কিপটা। রাহির জন্মদিনের পর কেটে গেছে 2 দিন। চুমকিটাও চলে গেছে ওর বাড়িতে। আর এদিকে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছে মেহরিন। মালিহা মির্জা জলপট্টি দিয়ে দিচ্ছে সারা রাত, ডক্টরকে দেখানো হয়েছে। মারিয়া মির্জা খাবার খাইয়ে গেল মাত্র। মেহরিনের মনটা খুব খারাপ আজকে। চুমকিটার কথা খুব মনে পড়ছে। চুমকি কিছুদিন মেহরিনদের বাসায় ছিল, কারণ ওর বাবা মা দাদু বাড়ি গিয়েছিল। এই কয়দিনে ওরা একসাথে হাসাহাসি, খাওয়া দাওয়া, আড্ডা সব মিলিয়ে কত স্মৃতি হয়ে গেছে। আর এখন বাবা মা ফিরে এসেছে, তাই চুমকি চলে গেছে নিজের বাসায়। ঘরটা হঠাৎ করে একদম খালি লাগছে মেহরিনের। তাছাড়া সেদিন বৃষ্টিতে ভিজে জ্বরও এসে গেছে। প্রতিবারের মতো এবারও বৃষ্টিতে ভিজেছে দুজন, কিন্তু সেই রোজকার মতো জ্বর মেহরিনেরই এসেছে। চুপচাপ বিছানায় শুয়ে থাকা মেহরিন হয়তো বারবার তাকাচ্ছে সেই দিকটাই যেখানে চুমকির বালিশ থাকতো। জ্বরে ঘরে মেহরিন শুয়েছিল, চোখে আধা অন্ধ। হঠাৎ কল, চুমকি ইনকামিং ভিডিও কল। হ্যালো। ও হ্যালো মেহেরিনা রানী, শুনেছি আপনি বৃষ্টিতে প্রেম খুঁজতে গিয়ে জ্বর নামক বর পেয়ে গেছেন। তুই থামবি? তুই জানিস তুই জ্বরে পড়তেই কবি সাহেব মনে মনে স্ট্যাটাস দিয়েছে, আমার হারিও না আজ নিস্তব্ধ, শুধু কাশি আর হাঁচির শব্দ। আমি মনে মনে লাইক দিলাম আর কমেন্টে লিখলাম জ্বর যখন আসে। হাসাস না পাগলি, আমার কাশি। জানিস সেই রিত ভাইয়া কাল লাইব্রেরিতে আমাকে দেখে বলল আপনি কি বই খুঁজছেন? আমি বললাম হ্যাঁ, হাসতে শেখা গম্ভীরদের জন্য। তুই ওই ব্যাটারে ছাড়লি না শেষমেশ। ওইটা কিছু না, রাহি বলছিল তুই হাসপাতালে ভর্তি হলেও কবিতা ছাপাবে। মেহরিনের স্বপ্ন নামক রাজ্যে হাসি ছিল বন্দি সজ্জায়, আর আমি বললাম নাম দে, হাসতে মানা কাশতে বাধ্য। মেহরিন এখন বিছানায় গড়াগড়ি করে হাসে, চোখে জল, মুখে হাত, গলায় শব্দ রীতিমতো ভ্যা করে ওঠে হাসতে হাসতে। মেহবুবা এসেছিল মেহরিনকে কফি দিতে, এসে চুমকির কথা শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ প্রায়। শেষমেশ চুমকি বলে, তোদের দুই বোনের হাসাহাসি বন্ধ হলে খেয়ে দিয়ে শুয়ে পড়। মেহবুবা বসলো মেহরিনের পাশে, বলল চুমকিকে মিস করছে। তারপর চলে যায়। এরপর আরও নানান কথা হতে থাকে। শোন রে, তোর বাসার সামনে দিয়ে একটা সাইকেলে মিছিল করব, পিছনে ব্ল্যাক কার্ডে থাকবে মেহরিনের জ্বর রিকভারি মিছিল। ভালো আইডিয়া। আমি জানালায় দাঁড়িয়ে একটা ছোট্ট প্ল্যাকার্ড ধরবো। হ্যাঁ, চা চাই, প্রেম নয়। আরেকটা কাজ করবি, চল লাইভে গিয়ে বলি জ্বর কাটানোর বেস্ট টিপস। বৃষ্টিতে ভিজে চা খাও আর পাগলের মতো হাসো। তাহলে তো হসপিটাল থেকে ডাক আসবে। দয়া করে এই 2 রোগীকে গুরুতর অসুস্থ হওয়ার আগেই ভর্তি করুন। তাই আমি তোর নার্স হয়েছি, এখন থেকে ওষুধ খাওয়া লাগবে নিয়ম করে। প্রথম ডোজ রোজ অন্তত 10 বার হাসা। আরে দোস্ত, 10 বার না হাসলে কি ফাইন লাগবে নাকি?
হ, ফাইন 5 চুমু নিজেকেই দিতে হবে, আয় নাই। মেহরিন এবার একেবারে ছিটকে পড়ে বিছানায়। তারপর তারা প্ল্যান করলো আগামীবার দেখা হলে দুজন বালিশ নিয়ে যুদ্ধ করবে। যে হারবে তাকে ভিডিও কলে নাটক করতে হবে। আমি চায়ের পাতার প্রেমে পড়ে গেছি। আরেক রাউন্ড হাসির তুফান বয়ে গেল ঘর জুড়ে। দুজনের হাসির শব্দ এমনই ছিল যেন জ্বর কাশি উদাসী সব পালিয়ে গেছে আর ফিরে এসেছে সেই পুরনো পাগলামি ভরা দিনগুলো। মেহরিনের মা মালিহা মির্জা মেয়েকে এত হাসতে দেখে নিজেও হেসে ফেলেন। তার ছেলে মেয়েগুলো খুব হাসি খুশি, তাই কেউ মনমরা হয়ে থাকলে খুব কষ্ট হয়। মেহবুবা আর মাহির ও মেহরিনকে অনেক সঙ্গ দেয়। মনে মনে বলে, মেহবুবা মাহির আর চুমকি থাকতে মেহরিন মনমরা হয়ে থাকবে না, এটা যেন অসম্ভব। মেহরিন আর চুমকির ভিডিও কলে হাসাহাসি তখন তুঙ্গে। তখন ঘরের দরজায় টুকটুক শব্দ। মেহরিন ক্লান্ত হয়ে বলে, চুমকি, কেউ দরজায় কড়া নাড়তেছে, দাঁড়া দেখি। মেহরিন দরজা খুলতে সামনে মাহির, হাতে এক গাদা চকলেট, চিপসের প্যাকেট আর একটা ছোট্ট ঠোঙ্গা ভর্তি ট্রফি। মাহির ভুরু কুচকে মুখ গম্ভীর করে বলল, তুই আমায় রাগাস কেন? তুই তো জানিস বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসে, তাহলে বুঝতে গেলি কেন? তুই অসুস্থ থাকলে আমি ভালো থাকি না, বুঝলি? মেহরিন অবাক হয়ে ছোট ভাইটার মুখের দিকে তাকায়। মাহির আবার বলে, আমার কাছে তুই হিরোইন, হিরোদের জ্বর থাকা মানায় নাকি? পাশ থেকে চুমকি ভিডিও কলে কান পেতে সব শুনছে, হিহি করে হাসতেও লাগলো। মাহির চকলেটগুলো মেহরিনের হাতে দিয়ে বলে, এগুলা খা, শক্ত হ প্লিজ। আমার বড় অপু কষ্ট থাকলে, অসুস্থ হলে আমার মনে হয় পুরো পৃথিবী অন্ধকার হইয়া যায়। মেহরিনের গলা ভিজে আসে। ছোট ভাইটার এমন কেয়ারিং কথাই চোখে জল এসে যায়। চোখ লুকাতে চেষ্টা করে, কিন্তু মাহির বলে ফেলে, তোর চোখ লাল কেন? কাঁদলি নাকি? আমি কইছি না তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সুস্থ হবি। আবার আমাদের সেই পুরনো হাসাহাসি মারামারি আড্ডা শুরু করব। পাগল ভাইটা আমার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আমার কিছু হবে না। নইলে আমিও তোর মাথার উপর পাহারা বসাবো। এদিকে চুমকি আবার ভিডিও কলে নাটক শুরু করে। ও মাই গড, ভাই মোর মোমেন্ট, প্লিজ কেউ মাই কেন? দুজনে আবার হেসে ফেলে। মেহরিনের তখন জ্বরের কষ্ট আর নেই, মনটা শান্ত হয়ে গেছে। মনে শান্তি থাকলে অসুস্থতা কাবু করতে পারে না। এখন মন জুড়ে মিশে আছে ভালোবাসার উষ্ণতা, ভাইয়ের কেয়ারিং, বন্ধুর ভালোবাসা, পাশে থাকা আর চকলেটের মিষ্টি স্বাদে। কেটে গেছে আরও কিছুদিন ইউনিভার্সিটি বাড়িতে ভাই বোনেদের সাথে আড্ডা, কবি সাহেবের কবিতা আর চুমকির বকবকানি। ভালোই কেটেছে দিন। দেখতে দেখতে ওদের নবীনবরণ চলে আসছে। আজ মেহরিন আর চুমকিদের নবীনবরণ, বিশেষ দিন, বিশেষ সাজ। তাই ঠিক করা হয়েছে আজ শাড়ি পরবে দুজনেই। সকালবেলা মেহরিনের ঘরের ঘড়ি তখনও ঠিক 8টা বাজার আগেই। টিং টিং দরজার বেল বাজতেই মেহরিন গিয়ে খুলল। সামনে দাঁড়িয়ে আছে চুমকি, একদম ঝলমলে হালকা সোনালি রঙের শাড়ি, কানে ছোট্ট ঝুমকা, চুলটা সুন্দর করে খোপা করা আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। কি সুন্দর এই মেয়েটা, ওর মুখে লেগে আছে মিষ্টি হাসি। চুমকি দরজা দিয়ে ঢুকে চিৎকার করে বলল, তোর কি মনে আছে আজ নবীনবরণ, আর তুই এমন কাজের বিটি সেজে বসে আছিস কেন? যাকে আয়, আমি নিজে হাতে তোকে শাড়ি পরাবো। ওমা, এখন সবে 8টা বাজে, ভার্সিটি যাব 11টায়, এখনই সেজে গুজে বসে থাকবো নাকি? এত বেশি বকিস কেন? তুই সাজুগুজু করতে টাইম লাগবে না বুঝি? আজ আমি তোকে এমনভাবে সাজিয়ে দেবো না, সবাই শুধু জিজ্ঞেস করবে কোন পার্লার এসেছো, কে সেই কারিগর যে তোমাকে এত সুন্দর করে উপস্থাপন করলো। তুই বলবি দ্য গ্রেট চুমকি সরকার। আর এই কথা শুনে সব ছাত্রছাত্রী আমাকে বাহবার সাথে সালাম দেবে। মেহরিন কিছু বলে না, জানে এখন কিছু বলে লাভ নেই। ও একবার যেহেতু বলেছে সাজবে, তার মানে সাজবেই। তারপর শুরু হলো সাজানো। মেহরিন পরবে হালকা অফ হোয়াইট রঙের শাড়ি, যার পারে নীলচে সূক্ষ্ম কাজ করা। চুমকি খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিল। মেহরিন এমনি অনেক সুন্দর, কোনো প্রসাধনী মাখলো না, শুধু একটু ফেস পাউডার, একটু কাজল, ঠোঁটে নোট লিপস্টিক আর একটা ছোট্ট টিপ, ব্যাস সাজিয়ে দিল মনের মতো করে। আর মেহরিনের চুলে একটা গোলাপ গুজে দিল আর নিজের হাতে এক ফোঁটা কাজল দিয়ে দিল মেহরিনের কানের নিচে। ইস, আমার জানটুসটা কি সুন্দর, কারণ নজর না লাগে যেন। নিজেও বিশ্বাস হচ্ছিল না এত সুন্দর লাগছে। এইবার নবীনবরণ কাঁপাবি রে,
আজ তুই নবীনদের রানী। দুজন মিলে ঘর জুড়ে ঘুরে ঘুরে খিলখিল করে হাসতে লাগলো। মাঝে মাঝে দুজনের আয়নায় পোজ দিয়ে নিজেদের দেখে হেসে কোটি কোটি হয়ে যাচ্ছে। তারপর মালিহা মির্জা এসে ঘরে আদুরে গলায় বললেন, বাহ, আমার মেয়েরা তো আজ এক একজন সিনেমার নায়িকা হয়ে গেছে। নায়িকা তেমন কিছু না, আমরা হচ্ছি নবীন বরণের স্পেশাল ফ্লাওয়ার গার্ল, বুঝলেন মা জাননী। আরেক দফা হাসির ঢেউ। এরপর ওরা সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। মেহরিন আর চুমকি রিক্সা থেকে নামতেই চোখ বড় বড় হয়ে গেল। এ যেন সেই পরিচিত ক্যাম্পাস না, আজ সব কিছু এক নতুন রূপে সাজানো। বিশ্ববিদ্যালয়ের গেটটা সাজানো হয়েছে রঙিন ফেস্টুইনে, ফুলে আর বেলুনে। একটা বড় ব্যানারে লেখা স্বাগতম নবীন শিক্ষার্থী। চারপাশে টেন্ট করে সাজানো হয়েছে স্টল, যেখানে এক একটা বিভাগে পরিচিত স্নেহদের ক্লাব, সাংস্কৃতিক সংগঠন। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মঞ্চ। রঙিন ব্যাকড্রপ, ঝলমলে আলো আর মাইকে ভেসে আসা সাউন্ড চেক, সব মিলে এক উচ্ছ্বাসিত পরিবেশ। চুমকি আর মেহরিন এতক্ষণ এগুলোই দেখছিল। এরপর আর সামনে আগাই, যেখানে নবীনদের বরণ করছিল স্নেহরা। ভার্সিটির বিশাল মাঠের মাঝে বিশাল স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজের চারপাশে লাল কার্পেট সাজানো হয়েছে ফুল দিয়ে, আর ফুল হাতে দাঁড়িয়ে স্নেহরা, যারা প্রথম দিন মেহরিন আর চুমকির র্যাক দিয়েছিল। ছেলেরা সাদা পাঞ্জাবি আর মেয়েরা সাদা সাদাই পরে দাঁড়িয়ে আছে নবীনদের বরণ করতে। রাকিব, শান্ত, মৌ আর সাথী, ওরা সবাই আজ সিরিয়াস, কিন্তু চোখে এক অদ্ভুত স্নেহ। রাকিব মেহরিনদের দিকে তাকিয়ে বলল, আজ আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ প্রথম দিন তোমাদের একটু বেশি ভয় দেখিয়েছিলাম। কিন্তু এই ক্যাম্পাসের সত্যিকার বন্ধুত্ব সেখানেই শুরু হয়, ভয় আর হাসির মাঝামাঝি। সবাই হেসে উঠল। মেহরিনও মাথা নিচু করে মুচকি হাসলো। তারপর বলল, যারা নিজের কর্মের জন্য অনুতপ্ত হয় তাদের আর কিছু বলার থাকে না। আপনারা মজা করেছেন, তার জন্য ক্ষমা চাইছেন, আমাদেরও উচিত আপনাদের ক্ষমা করে দেয়া। তারপর শুরু হলো ফর্মাল বরণ। হাতে ফুল, মুখে হাসি। সাথী আর মৌ একটা করে ছোট্ট লাল গোলাপ নবীন মেয়েদের হাতে তুলে দিচ্ছে, আর ছেলেরা ছেলেদের ফুল দিচ্ছে। কিন্তু মেহরিনদের ক্ষেত্রে ভিন্ন। মেহরিন আর চুমকিকে সবে একটা করে গোলাপ দিল। মেহরিনরা যখন স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে, শান্ত তার দিকে তাকিয়ে হালকা মাথা নুইয়ে হাসলো। কিন্তু সাথের ঘটনা অন্য। চুমকি যখন ফুল নিতে সামনে এগিয়ে গেল, শান্ত কেমন যেন থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল। মনে হলো যেন আশপাশের সব শব্দ থেমে গেছে। চুমকির খোপা করা চুল, হালকা গোলাপি রঙের শাড়ি, পাড় দুলছে হাওয়ায়। চোখে কাজল আর কপালে ছোট্ট টিপ, আর সেই দুষ্টু হাসি। শান্ত মনে মনে বলে, ভাই রে ভাই, এই মেয়েটা তো একেবারে গেম ওভার করে দিল। রাকিব পাশে হালকা কাশি দিয়ে ফিস ফিস করে বলল, শান্ত ভাই, আমার পরে লাই মারিস, আগে বরণ শেষ কর। শান্ত হুঁশ ফিরিয়ে তাড়াতাড়ি করে কাজে মন দেয়। বরণ শেষে সবাই ধীরে ধীরে চেয়ার টেনে বসে। মেহরিন আর চুমকি সামনের শাড়ির একটু পাশেই বসে পড়ল। দুজনের চোখে মুখে উত্তেজনা। তখনই স্টেজের পিছন থেকে দেখা গেল ম্যানেজমেন্ট টিম আসছে, আর সামনে এগিয়ে আসছে হৃদ তালুকদার। পরনে নীল রঙের ঝকঝকে পাঞ্জাবি আর সাদামাটা কিন্তু দারুণ একটা আচরণ। হাঁটার স্টাইলে একটা অদ্ভুত গাম্ভীর্য। চোখের ওপর ভুরু সামান্য কুঁচকে থাকা, যেন সে চারপাশের কোনো উচ্ছ্বাস টেরই পাচ্ছে না। কিন্তু মেয়েরা টের পেয়েছে। এত সুন্দর নীল পাঞ্জাবিতে হৃদকে দেখে ক্লাসরুম, করিডোর, সব জায়গা থেকে চিৎকার, ফিসফিস, চাপা উল্লাস শুরু হয়ে গেছে। একজন বলল, উফ, হৃদ ভাই তো আজ একদম ফিল্মি হিরো লাগছে। ও মাই গড, নীল পাঞ্জাবিতে কারা তো প্রাণনাশী লাগতে পারে, ভাবতেই পারিনি। আরেকজন দূর থেকে কারো আওয়াজ, বিয়ের পাত্র রেডি। চুমকি ফিসফিস করে বলে, দেখ দেখ, এই জন্যই মেয়েরা মরে যায়। আর মেহেরিন, আহা হিরো, উফ প্লিজ ওদের থামা, ওদের এত ঢং আমার আর ভালো লাগছে না। এমন গুমড়ো মুখো একটা ব্যাটাকে নিয়ে এত মাতামাতি জাস্ট নেওয়া যায় না। তারপর মেহরিন আর চুমকি দুজনে মুখ বাঁকিয়ে এমন একটা এক্সপ্রেশন দিল যেন এই উল্লাস তাদের জীবন মরণ প্রশ্ন হয়ে গেছে। দুজনের হাসি আটকাতে না পেরে হাইফাই করে হেসে লুটোপুটি খাচ্ছে। মেহরিন বলল, এদের দেখতে এসেছি নাকি নবীন বরণে এসেছি বুঝতেই পারছি না। চুমকি তাড়াতাড়ি মোবাইলটা বের করে ছবি তুলতে লাগলো আর ফিসফিস করে বলল,
পরের বার দেখবো কিভাবে নবীনদের বরণ করতে আসে। মেহরিন হাসলো মনে মনে। মেহরিন আর চুমকি তখনও হেসে হেসে নিজেদের মধ্যে ফিসফিস করছে। এদিকে মাইকে ঘোষণা এলো, এবার নবীনবরণ অনুষ্ঠানের শুভ সূচনা হবে হৃদ তালুকদারের পরিবেশিত গানের মাধ্যমে। চারপাশ হঠাৎ করেই আবার হইচই হয়ে গেল। সবাই নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে। হৃদ মঞ্চের মাঝখানে এসে মাইক ধরল, হাতে একটা গিটার। সাদা আলো তার নীল পাঞ্জাবিতে পড়তেই যেন চারপাশ আরও উজ্জ্বল হয়ে উঠল। গলা খাকারি দিয়ে সে গান শুরু করলো, একটা নরম মিষ্টি বাংলা গান যেখানে নতুন স্বপ্ন নতুন পথের কথা বলা হয়েছে। হৃদ গিটারে টুংটাং সুর তুলে তারপর গাই। বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে আরো মন, পেয়েও এত কাছে, বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। তার কণ্ঠ গভীর, মোলায়েম আর একদম মন ছুঁয়ে যাওয়া। চারপাশের হইচই থেমে গেছে, সবাই যেন মন্ত্রমুগ্ধ। চুমকিত বলেই ফেলল, আরে এই কুমড়ো মুখ রাগী হৃদ ভাইয়ের এমন মিষ্টি গলা, লাইফ টাইম সারপ্রাইজ। মেহরিন সম্মতি দিল, অবাক সেও। গান শেষ হতে না হতেই হাততালির ঝড়। অনেক সিনিয়র আপু ভাইয়েরা দাঁড়িয়ে তালি দিচ্ছে, আর মেয়েরা তো চিৎকার করে বলছে আরেকটা গান, আরেকটা গান। হৃদ মাইক্রোফোনে হালকা হেসে বলল, আজ নবীনদের দিন, তোমরা এগিয়ে এসো, তোমাদের গান শোনা যাবে। তার গম্ভীর কণ্ঠে হালকা একটা মিষ্টি রসিকতা সবাইকে আরও আপন করে দিল। আর মেহরিন, সে একদম চুপচাপ বসে হৃদকে দেখছে, ভেতরটা না বুঝতেই একটু নরম হয়ে যাচ্ছে। চুমকি কানে ফিসফিস করে বলে, কি রে তুই এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? পাঁচটা খেলি নাকি? মেহরিন সাথে সাথে গালে হাত দিয়ে মুখ বাঁকিয়ে বলল, তুই চুপ কর চুমকি, ও আমার টিচারদের মতো গম্ভীর। আর তার থেকে বড় কথা, আমার কবি সাহেব আছে। অনুষ্ঠান চলছে জমজমাট। মঞ্চে এখনও আবৃত্তি, নাচ, গান চলছে। হঠাৎই একটু গোলমাল শুরু হলো। অনুষ্ঠান সঞ্চালক মাইকে বলল, তাদের পরবর্তী পরিবেশনা ছিল গান, কিন্তু দুর্ভাগ্যবশত শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গান পরিবেশন সম্ভব হচ্ছে না। ভিড়ের ভেতর একটু কানাঘুষা শুরু হলো। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ঠিক তখনই ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার সুলতান স্যার, তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, তোমরা সবাই শান্ত হও। আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের এমন একটা মেয়ে আছে যার গলায় সুরের জাদু আছে। আমি নিজে ক্লাস শুনেছি। তার নাম মির্জা মেহরিন, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী। মেহরিন, তুমি কি আমাদের জন্য একটা গান গাইবে? চুমকি আর মেহরিন দুজনে অবাক হয়ে যায়। মাইকে সুলতান স্যার হাসি মুখে বললেন, মেহরিন, আমি জানি তুমি পারবে। আজকে তোমার বন্ধুরা আর আমরাও তোমার গান শুনতে চাই।
মেহরিন উঠে দাঁড়াতে ইতস্তত করছিল, হাত পা ঠান্ডা হয়ে এসেছে যেন। মেহরিন গান গাইতে পারে, তবে এমন মঞ্চে কখনো গান গায়নি। এত তো মানুষের ভিড়ে কেমন নার্ভাস ফিল হচ্ছে, আবার স্যারের রিকোয়েস্টও ফেলতে পারছে না। চুমকি কোনোই দিয়ে হালকা গুঁতো দিল, ফিস করে বলল, আরে না, দেখ না স্যার কত অনুরোধ করছে, আর তোর গলা শুনলে তো সবাই ফিদা হয়ে যাবে। টেনশন করিস না, যা হবে ভালোই হবে। মেহরিন সংকোচে মাথা নাড়ল, তবু বুকের ভিতর কেমন একটা সাহস জমা হতে লাগলো। চারিদিকে বন্ধুরা হাততালি দিয়ে উৎসাহ দিতে লাগলো। স্যার আবার একটু নরম গলায় বললেন, মেহরিন, তুমি গাইলে আজকে নবীনবরণ সম্পন্ন হবে। আমাদের ইকোনমিক্সের সম্মান তোমার হাতে। এই কথায় মেহরিন চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল, নিজেকে সামলে মঞ্চের দিকে এগিয়ে গেল। চুমকি পেছন থেকে ফিস করে বলল, অল দ্য বেস্ট।